পশ্চিম এশিয়ায় যুদ্ধ, এটা কি জানা ছিল না? কেন্দ্রীয় সরকারের জানা ছিল না? এটা তো অবশ্যই জানা ছিল, কারণ এটা কয়েক মাস ধরে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী গেছেন, ইসরায়েল গেছেন, তবুও কি ঘটনা ঘটছে সেটা মনে রাখতে পারেননি, মনে করতে পারেননি, তাকে গুরুত্ব দিতে পারেননি। আমরা এখানে যে তেল গ্যাস সরবরাহ হয়, গ্যাস যে হরমুজ প্রণালী দিয়েই সরবরাহ হয় 85 থেকে 90%, সেটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর জানা ছিল, এটা কোনো গোপন বিষয় নয়। কিন্তু এই যে বন্ধ হচ্ছে, এই যে সরবরাহ বন্ধ হচ্ছে, এর আগাম ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হয়েছে, মজুত করা হয়েছে। মজুত করতে হবে তো, না হলে দেশবাসীর কাছে পাঠাবে কি করে? দেশের রান্নাঘর যেটা উজ্জ্বল করার জন্য কত রকমের ব্যবস্থা, কিন্তু উজ্জ্বল তো হয়নি, অন্ধকারে আচ্ছন্ন। কিছুই বুঝি মনে পড়েনি, কোনো পূর্ব পরিকল্পনা নেই। এবং আমরা দেখেছি যে সরবরাহ বন্ধ হবার পরেও আশ্বস্ত করে গেছেন মানুষকে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, গ্যাসের কিচ্ছু হবে না, সব জায়গায় সবকিছু সরবরাহ সঠিকভাবে থাকবে, অর্থাৎ বিভ্রান্তি তৈরি করা। এবং আমরা কি দেখেছি, বেঙ্গালুরুর হোটেলগুলো বন্ধ হয়ে গেছে। আমরা দেখছি মুম্বাইতে যে হোটেল, গ্যাস যাওয়ার জন্য রেস্তোরাঁ, হোটেল, এই সরবরাহ কমে যাওয়ার জন্য তারা এলপিজি যেগুলো ডোমেস্টিক গ্যাস সেগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এটা আইনসঙ্গত নাও, তাও কি করবে, করছে। বাণিজ্যিক গ্যাসের বদলে এলপিজি যেটা ডোমেস্টিক গ্যাস সেগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যেটা করার কথা নয়। চেন্নাইতে আমরা কি দেখছি যে 18টি শ্মশান, পুনেতে, মাফ করবেন, পুনেতে 18টি শ্মশান বন্ধ হয়ে গেছে। তাহলে কি হয়ে গেছে? তাহলে হলো শেষকৃত্য মানুষের, সেটা করা যাবে না, কারণ সরকারটা কেন্দ্রীয় সরকার এবং মাথায় রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি। এবার ভাবুন, জায়গায় জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মানুষ, আতঙ্কিত হয়ে আছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি করেছেন, কি পদক্ষেপ নিয়েছেন? সঙ্গে সঙ্গে এই ঘটনাবলী যখন চলছে, অর্থাৎ যেটা কেন্দ্রের সরকারের করার কথা, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার আধিকারিকদের নিয়ে তৎক্ষণাৎ সভা করেছেন, সবসময় তাদের কাছে যাতে সরবরাহ ঠিক থাকে সেটা বলেছেন। এমনকি এই অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত হলদিয়া, কল্যাণী, দুর্গাপুরে অবস্থিত বাংলার যে নিজস্ব শোধনাগারগুলো আছে, সেখান থেকে যাতে বাইরে না যায় গ্যাস, সেগুলো নিশ্চিত করার কথা বলা হয়েছে। বলা হয়েছে আইসিডিএস যাতে ঠিক মতো সেখানে সরবরাহ সেই স্কুলগুলোয় হয়, যেন মিড ডে মিল বাচ্চারা বঞ্চিত না হয়, সব দিকটা দেখার কথা, দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। করছেন কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার প্রদেশের মুখ্যমন্ত্রী। আর কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ ছিল একটা কি যেন জরুরি অবস্থা, গ্যাস বুক করবেন, প্রথমে বললেন 21 দিন পরে আর একটা পাওয়া যাবে, তারপরে রাতারাতি পাল্টে গেল, সেটা হয়ে গেল 25 দিন। অর্থাৎ একটা জরুরি অবস্থা, 25 দিনের গ্যাস, মাঝে যদি গ্যাস লাগে তাহলে কি হবে? ওই গ্যাসের বেলুন যা ফুলিয়েছিলেন রান্নাঘরের জন্য উজ্জ্বলা, সেটা হলেই হবে? তা আমরা তারই বিরুদ্ধে তো বলতে চাই। এবং শুধু বাংলায় এক লাফে বেড়ে গেছে চাহিদা, 2 লক্ষ থেকে 6 লক্ষের চাহিদা বেড়ে গেছে। কেন? কারণ এই ধরনের সংকট তৈরি হয়েছে, কেন্দ্রের সরকারের কোনো পূর্ব পরিকল্পনা নেই, পরিকল্পনার অভাব, মজুত করা হয়নি, তার জন্য মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। কি খাবেন, জ্বালানি কোথা থেকে পাবেন? তারপরে দেখেছেন তো, শুধুমাত্র লাইনে দাঁড়ানো নয়, 60 টাকা বেড়ে গেছে রান্নার গ্যাসের দাম। গৃহস্থের ঘরে
আগুন লাগাবার জন্য 60 টাকা বেড়ে গেল রাতারাতি। 5, 10, 2, 4 নয়, 60 টাকা। অর্থাৎ গ্যাসের দাম এখন 1000 টাকা। তো ভাবুন এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের তাদের পরিকল্পনা কি। বলছে ইন্ডাকশন, ইন্ডাকশন কিনতে হবে। তো ইন্ডাকশনে রান্না করা যায়? বাড়ির লোকের যদি 10টা লোক থাকে তা রান্না হবে? চা হবে? রেস্তোরাঁ চলবে না নিশ্চয়ই, হোটেল চলবে না নিশ্চয়ই, বাড়ির সকলের রান্না হবে না নিশ্চয়ই। এরা ইন্ডাকশন কেনার কথা বলছে। আর এদের জানা আছে যে 31.3 মিলিয়ন টন এলপিজি এখানে ব্যবহৃত হয়, যার 62% আসে বাইরে থেকে। অর্থাৎ যে নীতি তৈরি করেছে সেই নীতিতে কোনো সঠিক দিশা নেই। নিজের আত্মনির্ভরতা তো দূরের কথা, কোথায় কোন নীতিটা ব্যবহার করবেন এই সরবরাহ ঠিক রাখার জন্য, সেই নীতির কোনো ঠিক নেই। আমদানি হচ্ছে না, তো আমদানি 62% আমদানি করে আনতে হয়, তো 62% আমদানিটা বন্ধ। আর ওদিকে বলছেন যে যারা ম্যানুফ্যাকচারার তাদের বলছেন যে গ্যাস তৈরি করো। তো আমদানি যদি না হয় তাহলে ওরা ম্যানুফ্যাকচারটা করবে কি করে, উৎপাদনটা করবে কি করে? এসমা চালু হয়েছে। এসমা কি? এসেনশিয়াল সার্ভিস মেইনটেনেন্স অ্যাক্ট। তাহলে কি করে মেনটেন করবে? যদি সরবরাহটাই না হয় তাহলে উৎপাদনটা হবে কি করে? এগুলো বুঝতে পারা যায়নি বুঝি? একটা সরকার চালাচ্ছেন, 12 বছর চালাচ্ছেন কেন্দ্রের সরকার, তারপরে মানুষকে এই জায়গায় পাঠিয়েছেন। এটা প্রথম নয়। দেখেছেন তো নোটবন্দি, পরিকল্পনাহীনতার প্রকাশ, লাইনে দাঁড়িয়ে কতজন মারা গেছেন। দেখেছেন তো করোনার সময় ট্রেন লাইনের ওপর মারা গেছেন, দৌড় করাচ্ছেন, এদিকে ওদিকে দৌড় করাচ্ছেন লকডাউনের জন্য। আর এই সার প্রক্রিয়া রিসেন্ট যা হয়েছে সেটা দেখেছেন সবাই, 150 জনের ওপর প্রাণ হারিয়েছেন। আবার লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। কেন? গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। 60 টাকা নেবেন বেশি করে, আবার লাইনেও দাঁড়াতে হবে, 25 দিনের আগে পাওয়া যাবে না। বাহ বাহ বাহ। তো এই কারণগুলোর জন্য আমরা বলতে চাই যে এই সমস্ত কথাগুলো মানুষের কাছে বলেননি, পরিকল্পনাবিহীন ভাবে কাজ করেছেন। এবং এই যে ব্যাপারগুলো ঘটাচ্ছেন, অর্থাৎ সরকার চালাচ্ছেন কিন্তু পরিকল্পনা নেই। আপনি একটা কমিটি গঠন করেছেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সকলের সাথে সভা করেছেন, তাদের নির্দেশ দিয়েছেন। আপনি কি করেছেন? একটা কমিটি গঠন করেছেন। কবে দেখবেন? কবে হবে সেই কমিটির কথা মতো আপনার কাজ? ততদিনে তো মানুষ গ্যাস পাবে না, খেতে পাবে না, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করি। আপনাকে বলতে হবে বিকশিত ভারত, এটা বিকশিত ভারত, এটা বিকশিত ভারতের এটা নমুনা। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি এবং বলতে চাই যে অবিলম্বে আপনাকে উত্তর দিতে হবে। আমরা উত্তর চাই। এটা রাজনীতির কথা না, এটা প্রত্যেকটা ঘরে ঘরে রান্নাঘর যাদের আছে তারা উত্তর চাইছে, মানুষ উত্তর চাইছে যে এই ঘটনা ঘটলো কেন। এটা রাজনীতির ব্যাপার নয়, এটা প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই দাবি যে বলতে হবে আপনাদের যে এই ঘটনা এইভাবে হলো কেন এবং এটা কতদিন চলবে, কিভাবে এর সমাধান হবে। এবার আমি বলবো আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ আছেন, উনিও আপনাদের সামনে আমাদের দাবি তুলে ধরবেন। নমস্কার, আমার সঙ্গে আছেন মাননীয় মন্ত্রী এবং আমাদের বর্ষীয়ান নেতৃত্ব চন্দ্রিমাদি। উনি বললেন এতক্ষণ এই সরকার মোদী শাসিত বিজেপি সরকার, তারা পররাষ্ট্রনীতিকে একটা সার্কাসে নামিয়ে এনেছে। আপনারা দেখেছেন যে ইসরায়েলে নেমে নিজের জামার রঙের সঙ্গে অন্য রাষ্ট্রনায়কের জামার রং মিললে তারপরে তাকে জড়িয়ে ধরে কিছু হাসি, বোকা বোকা হাসি হাসলেই পররাষ্ট্রনীতি হয় না। পররাষ্ট্রনীতি একটা জটিল এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক ব্যাপার। সেই ব্যাপারে বারবার ব্যর্থতা হচ্ছে এবং সেই ব্যর্থতার দায়ভারটা ভারতবর্ষের 140 কোটি মানুষের উপর এসে পড়ছে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়া মিলে হচ্ছে, সেখানে ভারতবর্ষ এই যুদ্ধের অংশীদারিত্ব করছে না। তাহলে ভারতবর্ষের মানুষ কেন
শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপি শাসিত কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতার জন্য তাদের দায়ভার আমাদেরকে নিতে হবে, সাধারণ মানুষকে নিতে হবে। এই এলপিজির গ্যাসের কথা বলা হচ্ছিল, গ্যাস আমার ব্যক্তিগতভাবে আমি 25শে জানুয়ারি একটা গ্যাস সিলিন্ডার লাস্ট নিয়েছিলাম, এখন আর পাওয়া যাচ্ছে না। ফোন করে যাচ্ছি যে নাম্বারে, 3 দিন ধরে বলছে বন্ধ। এই সরকার কোনো পরিকল্পনা ছাড়া একটার পর একটা হুইমজিক্যাল ডিসিশন নেয়, সিদ্ধান্ত নেয়। এই সরকার হচ্ছে মানব বিরোধী সরকার, লাইনে দাঁড় করানো সরকার, অপটিক্স তৈরি করার সরকার। আমি আপনাদেরকে কয়েকটা ছবি তুলে ধরছি যেগুলো চন্দ্রিমাদি বললেন। এই এই ছবিটা, প্রথম ছবিটা দেখুন, এই ছবিটা দেখতে পারবেন, এটা হচ্ছে নোটবন্দি। কি হয়েছিল, হঠাৎ করে রাত্রিবেলায় বললেন নোটবন্দি করে দেওয়া হবে, নোটবন্দিতে সমস্ত কালো টাকা উদ্ধার হবে। আসলে দেখা গেল 99% টাকা ফেরত এলো। এটা লাইন, মানুষ লাইনে দাঁড়ালো। তারপরে কি দেখলেন, কোভিডের সময় হঠাৎ করে লকডাউন। লকডাউন হতে পারে, বিভিন্ন দেশে লকডাউন করা হয়েছে, তার আগে টাইম দেওয়া হয়েছে যে 5 দিন 10 দিন আপনারা যে যেখানে আছেন সেখান থেকে বাড়ি ফিরুন, নেই। এই যে ছবি দেখুন, এখানে পরিযায়ী শ্রমিকরা হাজার হাজার কিলোমিটার হাঁটতে, মহারাষ্ট্র থেকে পশ্চিমবাংলা অবধি, বিহার অবধি হাঁটতে হাঁটতে বহু মানুষ রাস্তাতেই মারা গেছেন। কার জন্যে? শুধুমাত্র বিজেপির অপদার্থতার জন্য এবং পরিকল্পনাহীন একটা সরকারের জন্য। তারপরে তৃতীয় ছবিটা দেখুন, এটা হচ্ছে এসআইআর, আবার সেই মানুষকে লাইনে দাঁড় করানো। তাহলে আমাদের প্রশ্ন, এই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার, যারা মুখে শুধু বড় বড় কথা বলছেন, তাদের না আছে কোনো নীতি, না আছে কোনো আদর্শ, সমস্ত সময় শুধুমাত্র পরিকল্পনাহীনভাবে দেশটাকে এমন জায়গায় দাঁড় করিয়েছেন যে প্রত্যেকটা মানুষ বারবার বারবার সাফার করছে। আপনারা দেখেছিলেন নোটবন্দির সময় ঘটি বাটি চাটি হয়ে গেছিল মানুষের, প্রচুর যারা ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, যারা ফল বিক্রেতা, সবজি বিক্রেতা, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। আপনারা কোভিডের সময় দেখেছেন কি অবস্থা, অক্সিজেনের হাহাকার। সেখানে দাঁড়িয়ে এখানে চন্দ্রিমাদি আছেন মন্ত্রিসভার সদস্য এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনি নিজে আমার থেকে ভালো জানেন যে অক্সিজেন, সারা দেশে যখন অক্সিজেনের সংকট হয়েছিল তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে এই ব্যবস্থা করেছিলেন। আপনারা দেখাতে পারবেন না যে পশ্চিমবাংলায় কোনো হাসপাতালে অক্সিজেনের অ্যাটলিস্ট অভাব হয়েছিল, আমরা ম্যানেজ করেছিলাম যে কোনো ভাবেই হোক। আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী, করার কথা প্রধানমন্ত্রীর, তিনি শুধু হচ্ছে এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াচ্ছেন, নিজের জামা পরিবর্তন করছেন, রাষ্ট্রনায়কদের জড়িয়ে ধরছেন এবং হাসাহাসি করছেন, এইভাবেই ভাবছেন দেশ চালানো যায়। আজকে উনি বলেছিলেন যে নালার গ্যাস থেকে উনি চা বিক্রি করতেন, তাহলে এখন সবাই দাবি করুন যে ওই নালার গ্যাস থেকে ভারতবর্ষের সমস্ত মানুষের এই গ্যাসের চাহিদাটা মিটিয়ে দেওয়া হোক। ওনার তো তৈরি করার ক্ষমতা আছে। একটা অপদার্থতম সরকার, এই সরকারের দেশে থাকার এই মুহূর্তে আর অধিকার নেই, এদের পদত্যাগ করা উচিত। কেন ভারতবর্ষের এই দাম বাড়বে? আপনারা দেখুন 2014 সালে ক্রুড পেট্রোলিয়ামের দাম ছিল 84 টাকা, সেখানে মাফ করবেন 2010 সালে 77 টাকা, সেখানে আমাদের এলপিজি সিলিন্ডারের দাম ছিল 345 টাকা, সেখান থেকে আজকে কত, 109 টাকা ক্রুড পেট্রোলিয়ামের দাম, আর গ্যাস সিলিন্ডার 913 টাকা। তার মানে এটা 3 গুণ বেড়েছে, ওখানে হচ্ছে 20-30 টাকা বেড়েছে আর দামটা বাড়িয়ে দিয়েছে 3 গুণ। সব থেকে বেশি ট্যাক্স নেয় ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার। এবং এখন তারা আবার বলছে টাকা তোমরা কমাতে পারছো না কেন, বিভিন্ন বিজেপি নেতারা বলছে। আমরা বলছি আমরা যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা আগে ফেরত দাও, 2 লক্ষ কোটি টাকা তো দিচ্ছই না, আমাদের থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছ, সমস্ত জায়গায় বেশি ট্যাক্স নিচ্ছ। তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন না ট্যাক্সের উপর ট্যাক্স, তার উপর ট্যাক্স, তার উপর ট্যাক্স। আসলে এই সরকারটা একটা অপদার্থ সরকার। এবং আপনাদেরকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, বাংলার মানুষকে, বাংলার মানুষ অন্তত চিন্তিত হবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাল থেকে মিটিং শুরু করেছেন, আজকে আবার বসছেন। আমরা চেষ্টা করছি আমাদের যেটুকু, যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এটা তো আমাদের আওতাধীন নয়, তবুও যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে সেইটুকু দিয়ে যাতে মানুষকে হয়রানির শিকার হতে না হয়, ডিএমএসপিদেরকেও বলা হচ্ছে। সুতরাং আমাদের সরকার মানুষের সরকার, মানুষের পাশে বরাবর ছিল, আছে এবং থাকবে। আর আমরা দাবি করছি ইমিডিয়েট এই দাম বাড়ানো বাদ দিয়ে, আপনাদের সার্ভার ডাউন হয়ে গেছে, তাহলে এত বড় কেন্দ্রীয় সরকার করছেন কি, একটা সার্ভার তৈরি করতে পারছেন না ঠিক মতো যেটা সবাইকে অ্যাড্রেস করতে পারে? আপনি 25 দিন ঘোষণা করে দিলেন, রিজার্ভ আগে তৈরি করলেন না কেন? ইসরায়েলে গেলেন, ফিরে এলেন,
আপনি জানা ছিল না যে যুদ্ধ ঘোষণা হবে? যদি জানা না থাকে তাহলে আপনার চরম ব্যর্থতা, আপনি গেছেন কেন আমাদের ট্যাক্সের পয়সা খরচা করে? আর যদি জানা থাকে তাহলেও ব্যর্থতা যে আপনি তার ব্যবস্থা নেননি। পুরোটাই শুধুমাত্র দৃশ্যকল্পের রাজনীতি করছেন। একদিকে নমস্তে ট্রাম্প, হাউডি মোদির মতো রাজনৈতিক অনুষ্ঠান তৈরি করে শুধুমাত্র ভোটে জেতা ছাড়া এই বিজেপি সরকারের আর কোনো কাজ নেই। আমরা দাবি জানাই এই সমস্যার ইমিডিয়েট সমাধান করতে হবে এবং মানুষের কাছে জবাব দিতে হবে। নরেন্দ্র মোদীকে নিজেকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে হবে, সংসদে আমাদের সাংসদরা আজকে দাবি তুলেছেন, ওনাকে পার্লামেন্টে এসে বিবৃতি দিতে হবে এই অবস্থা কেন তৈরি হলো, তার জবাব উনি মানুষের সামনে দিন। ধন্যবাদ আমার পক্ষ থেকে। প্রশ্ন? প্রশ্ন। শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলছে যে গ্যাসের ক্রাইসিস তৈরি করেছে তৃণমূল, ডিলারদের উপর চাপ বাড়িয়ে সিলিন্ডার আটকে রেখেছে, কোনো ইস্যু না পেয়ে আপনারা নাকি এটা করেছেন। অদ্ভুত কথা শ্রমিক ভট্টাচার্য বলছেন, যার কোনো মানে হয় না। আমরা কি করে এই চাহিদা বাড়িয়ে রাখবো? বলে দেবো ডিলারদের, তারা বন্ধ করে রাখবে, তারা সরবরাহ করবে না? মানে উত্তর নেই তো। এর দ্বারা বোঝা যায় ওদের কোনো সদুত্তর নেই। সদুত্তর না থাকলে বদউত্তর দিতে হয়, সেই বদউত্তর হচ্ছে এগুলো। যেহেতু এই পার্লামেন্টেও তৃণমূল কংগ্রেস দাবি করেছে বিবৃতি দেওয়ার জন্য, ওরা বলছে যে বিরোধীরা আসলে ইস্যু থেকে আলোচনা না করে সংসদ ছেড়ে বাইরে চলে যাচ্ছে, ওদের কাজই হচ্ছে বিক্ষোভ রাজনীতি তৈরি করা। যেখানে বিক্ষোভ করতে হবে সেখানে তো বিক্ষোভ করতে হবে, গণতন্ত্র তো তাই বলে। বিক্ষোভের টুটি চেপে ধরতে তো গণতন্ত্র বলে না। প্রতিবাদের কণ্ঠস্বর, আমাদের মাননীয় নেত্রী প্রতিবাদের কণ্ঠস্বর কি হয় সেটা সারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন। যখন বিরোধীতে ছিলেন, যখন শাসক জায়গায় শাসক দলে রয়েছেন, তখনও কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে দেখলেন না? 5 দিন ধরে ধর্নায় বসেছেন রাস্তায়। কোন মুখ্যমন্ত্রীর এরকম এই এই কাজ করে দেখিয়ে দিয়েছে এইভাবে মানুষের জন্য? তিনি তো শুধু তৃণমূল কংগ্রেসের অধিকার রক্ষার জন্য বলেননি, তিনি সকলের অধিকারের জন্য, বাংলার মানুষের অধিকারের জন্য, রক্ষার জন্য তিনি বসেছেন। সুতরাং ওসব বলে টলে কোনো লাভ হবে না। প্রতিবাদ করছে, বলছে, উত্তর তো দিতে হবে। এইগুলো আইনসভা, আইনসভায় উত্তর দিতে হবে। শুধু বসে থেকে ওই আবোল তাবোল বললে চলবে না। আমরা তো ইতিমধ্যেই করেছি, এবং যেদিন 7 টাকা বাড়িয়েছে তারপরেই মহিলা দিবস ছিল, আপনারা দেখেছেন, মহিলারা তার প্রতিবাদ করেছে এবং জায়গায় জায়গায় এই প্রতিবাদ চলছে, এবং আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। আমরা তো নিশ্চয়ই, মাননীয় মুখ্যমন্ত্রী তো আমরা দেখে আসছি যে কিভাবে তিনি এই প্রতিবাদ সংগঠিত করেন, এবং তার সাথে সারা বাংলার মানুষ আছে। নরেন্দ্র মোদীর ব্রিগেডের যে সরকারি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখান থেকে নীতিন গাডকারির দপ্তর থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, বহু সড়কের ঘোষণা ইত্যাদি আছে। আমি দেখছি এটাকে যে একটা ব্রিগেডে সভা করতে আসছেন, তার দলীয় সভা, এটা বাংলা, তাই এসব পারমিশন তাকে দেয়া হয়। আমরা যখন যাই তখন পারমিশন পাওয়া যায় না, এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হয়, স্টেশন থেকে ফিরে আসতে হয়, রেল স্টেশন। কিন্তু যখনই যেখানে সভা করতে যাবেন, অর্থাৎ দলের সভা, তার পাশেই একটা সরকারি সভা করতে হবে, আর তারপরে ডাকতে হবে এখানে, মানে লোক দেখানোর জন্য। আমরা ওটা সেরকম ভাবে দেখছি। যদি করবার দরকার হয় তাহলে তো আগেই এই পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দিতে পারতেন। হঠাৎ 14ই মার্চ এসে এই কথা বলার কি দরকার আছে সেটা বুঝে উঠতে পারলাম না। 14ই মার্চ জানেন তো কি হয়েছিল? হ্যাঁ, তাপসী মালিক এই এর জায়গায় যে নন্দীগ্রাম, তো 14ই মার্চ সেসব ভুলে গেছে, সে সময় ছিল না সেখানে, এখন এসে ওখানে সভা করছে। না, আপনারা একটা জিনিস, যা মনে করে নজর কাটতে হবে না, নজর দেখে নিয়েছে বাংলার মানুষ, কেড়ে টেড়ে কিছু হবে না। না আমি বলছি যে এই যে যেটা দিদি বলছিলেন, যদি ওনার সরকারি অনুষ্ঠান করার হতো তাহলে এতদিন সময় পাননি, 5 বছর ধরে সময় পাননি। যেদিন ভোট ঘোষণা হবে একদিন বা দুদিন আগে রাজনৈতিক সভা করতে এসে উনি বোঝানোর চেষ্টা করছেন যে আমি সরকারের সঙ্গে আছি। আসলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে উনি তো সব বন্ধ করে দিয়েছেন, কোনো কিছুই তো ছাড়ছেন না আমাদের। সেখানে এসে এই শেষ বেলায় এটা আসলে ওই যে আবার অপটিক্স, উনি অপটিক্সের রাজনীতি করেন, সেই অপটিক্সটাই তুলে ধরার চেষ্টা করছেন।
আমরা যখন গিয়েছিলাম দিল্লিতে আমাদের ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, আর এখন ওখান থেকে 13টা ট্রেন দেয়া হচ্ছে যে ওখান থেকে আসবে উত্তরবঙ্গের জন্য।